আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, তোমরা কেমন আছো? সেকেন্ড ইয়ারে অলরেডি তো দ্বিতীয় পার্ট শেষ করার পর আমরা প্রথম পত্রের বিভিন্ন বিষয়গুলো দেখছি, যেমন নিউটনিয়ান বলবিদ্যার উপর গত ক্লাসে আমি কিছু এক্সট্রা অর্ডিনারি ম্যাথামেটিক্স তোমাদের সামনে ইন্ট্রোডিউস করার চেষ্টা চালিয়েছি। কিন্তু তোমরা কিন্তু কেউ আমাকে প্রশ্ন করোনি বা কোনো বুঝো না এমন কিছু পাঠাও নাই আমার কাছে। আমি প্রত্যাশা করেছিলাম তোমরা দুই একটা জিনিস বুঝবে না হয়তো বা, কারণ এখানে বেশ কয়েকটা জটিল জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং প্রথম ক্ষেত্রে যে সূত্রটা আমি দেখাইছি, দ্বিতীয় ক্ষেত্রে সেই সূত্রের প্রয়োগের বেলায় অঙ্কের একটু উলটপালট এদিক ওদিক হয়েছে, অঙ্কের মানে প্রতীকের। তাহলে এই জিনিসটা আশা করেছিলাম হয়তো অনেকেই বুঝে উঠতে পারবে না এবং আমাকে মেসেজ করে জানাবা এরকম মনে করেছিলাম, কিন্তু তোমরা তারপর দাওনি। তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা সব পারতেছো। ওকে, তাহলে এই পর্যায়ে আমরা আজকে দেখব পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার। তোমরা জানো পর্যাবৃত্ত গতি লেখা আছে উপরে, এটার উপর আজকে আমরা আলোচনা করব এবং ধারাবাহিক কয়েকটা লেকচারের মাধ্যমে এই থিওরি প্লাস এর অঙ্ক এবং কিছু এক্সট্রা অর্ডিনারি ম্যাথামেটিক্স দেখার চেষ্টা করব। তাহলে পর্যাবৃত্ত গতি আলোচনা করতে গেলেই প্রথমে গতি শব্দটা আমাদের সামনে আসে এবং নানান ধরনের গতি নিয়ে আমরা স্টাডি করেছি। আমরা পড়েছি সরলরৈখিক গতি পড়েছি, আমরা পড়েছি স্থানিক গতি পড়েছি, আমরা পড়েছি ঘূর্ণন গতি পড়েছি, আমরা পড়েছি পর্যাবৃত্ত গতি পড়েছি আগে ডেফিনিশনগুলো। এবারে আমরা পড়েছি স্পন্দন গতি, সরলচন্দ্রিত স্পন্দন গতি, এগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। তাহলে ঘূর্ণন গতি কাকে বলে? কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যখন কোনো বস্তু ঘুরতে থাকে তখন তাকে আমরা বলি ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন। আর যখন এই ঘূর্ণনটা একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে হবে তখন এটাকেই আমরা বলি পর্যাবৃত্ত গতি, পিরিয়ডিক মোশন। আর কোনো বস্তু যদি এইভাবে চলতে থাকে একটা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট দিক হতে একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে থাকে, তাহলে বস্তুর এ ধরনের গতিকে বলা হয় এবং এই অবস্থাকে বলা হয় পর্যাবৃত্তি বলে। আমরা জানি পর্যাবৃত্তি দুই প্রকার, একটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্তি আর একটা হচ্ছে কালিক পর্যাবৃত্তি। এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। পিরিয়ডিসিটি, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্তি আর একটা হচ্ছে কালিক পর্যাবৃত্তি। স্থানিক পর্যাবৃত্তি জিনিসটা কেমন ছিল? স্থানিক মানে এখানে ধারণা দিচ্ছে যে বস্তুটা একটা নির্দিষ্ট সময় পর পর আবর্তন করছে একটা নির্দিষ্ট বিন্দুকে, তাহলে এখানে একটি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দূরত্বের কথা আমাদের স্মরণ করাই দিচ্ছে। তাহলে বস্তুর এ ধরনের গতিকে বা এই পর্যাবৃত্তিটাকে আমরা বলবো স্থানিক পর্যাবৃত্তি। আবার যদি রাশি বা কোনো ফাংশন যদি একটি নির্দিষ্ট সময় পর পর যদি একই মান গ্রহণ করে তবে তার পর্যাবৃত্তিকে আমরা বলবো কালিক পর্যাবৃত্তি। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর একই মান যদি গ্রহণ করে এই ধরনের পর্যাবৃত্তিকে আমরা বলি কালিক পর্যাবৃত্তি। আর যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে তবে এ ধরনের পর্যাবৃত্তিকে আমরা বলবো স্থানিক পর্যাবৃত্তি। ওকে, যেমন আমরা সময়ের ক্ষেত্রে বলতে পারি, যেমন অ্যাম্বুলেন্সের হুইসেল, এটা একটা নির্দিষ্ট সময় পর পর শোনা যায়, নির্দিষ্ট সময় পর পর শব্দের তীব্রতা আমাদের কানে পৌঁছায়, তাহলে এটাকে আমি কালিক বলতে পারি। আবার তোমরা যারা টাইলস ঘরের মেঝেতে টাইলস করা থাকলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন হচ্ছে সময়ের সাপেক্ষে, তাহলে এটাকে আমি বলবো স্থানিক পর্যাবৃত্তি। ওকে, পর্যাবৃত্তি নিয়ে কথাগুলো বলার পর আমরা এখন আসি স্পন্দন গতিতে। স্পন্দন গতি কাকে বলে? ভাইব্রেটরি মোশন, ট্রু অ্যান্ড ফ্রো, সামনের দিকে পিছনের দিকে এভাবে স্পন্দিত হতে থাকে। তাহলে আমরা বলবো ওই পর্যাবৃত্তি গতিটাকে আমরা একটু মডিফাই করে বলবো, যদি কোনো পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ বস্তু কণার গতি এমন হয় যে এটির পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে বাকি অর্ধেক সময় যদি পূর্ব গতির বিপরীত দিকে চলে তবে বস্তু কণার এ ধরনের গতিকে আমরা বলবো
স্পন্দন গতি। ওকে, মানে ওই যে এইভাবে উপরে গেল, বাকি অর্ধেক সময় জাস্ট নিচে গেল, এটাকে আমরা বলছি স্পন্দন গতি। স্পন্দন গতির পরে আমরা আসবো সরল চন্দিত স্পন্দন গতি। সরল চন্দিত স্পন্দন গতি। তাহলে প্রথমত এটি স্পন্দন গতি হবে। তাহলে কোন স্পন্দনত কণার যদি সরণ ত্বরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, আমি আবার বলছি, যদি কোনো স্পন্দনরত কণার সরণ এর ত্বরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, কোনো স্পন্দনরত কণা ত্বরণ এর সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, তবে বস্তু কণার এ ধরনের গতিকে আমরা বলবো ওকে সরলচন্দ্রিত স্পন্দন গতি। সরলচন্দ্রিত স্পন্দন গতি সংজ্ঞাটা মনে রাখার জন্য একটা ছোট সমীকরণ মনে রাখলেই এনাফ, সেটা হচ্ছে কি a is proportional to -x। তাহলে আমরা বলবো কোন একটা সরলচন্দ্রিত স্পন্দনত কণার ক্ষেত্রে তার ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে আমরা বলবো কোন স্পন্দনত কণার গতি যদি এমন হয় যে যার যে কোনো মুহূর্তে এর ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, তবে বস্তু কণার এ ধরনের গতিকে আমরা বলবো সরলচন্দ্রিত স্পন্দন গতি। ওকে, তাহলে আমরা পেলাম সরলচন্দ্রিত গতির শর্ত হচ্ছে a is proportional to -x। ব্যাপারটা যদি ব্যাখ্যা করি এভাবে হয়, এই যে সাম্যাবস্থা ধরলাম মাঝখানেরটাকে, ঠিক উপরে গেল, উপরে গিয়ে কিন্তু আবার নিচে আসতে চায়, মানে তার সরণটা উপরের দিকে হয়েছে কিন্তু তার দিকটা হচ্ছে সাম্যাবস্থা অভিমুখী, অর্থাৎ সরণের উল্টো দিকে। সেজন্য আমরা বলছি ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এই ধরনের বস্তুর গতিকে আমরা বলছি সরলচন্দ্রিত স্পন্দন গতি। এই সরলচন্দ্রিত স্পন্দন গতি নিয়ে মূলত আমরা এখানে পড়ালেখা করব। তাহলে সরলচন্দ্রিত স্পন্দন গতির শর্ত কি? এক নম্বর শর্ত হচ্ছে এটা, এক নম্বর শর্ত দাঁড়াচ্ছে এটি পর্যাবৃত্ত গতি। এটা তো ঘূর্ণন গতিও বটে, এটি স্পন্দন গতি। এটি সরলচন্দ্রিত স্পন্দন গতি, তা তো বটেই, এবং এর ত্বরণ সরণের সমানুপাতিক, তাহলে মাইনাস দিব মাঝখানে, অর্থাৎ বিপরীতমুখী। এই শর্তগুলো আমাদের মনে রাখতে হবে। কোনো একটা বস্তুর গতি বর্ণনা যদি আমাদের সামনে করা হয়, যদি বলে দেখাও যে এটি সরলচন্দ্রিত স্পন্দন গতি, তাহলে এক্ষেত্রে আমরা কি করবো? আমরা জাস্ট প্রমাণ করে দেখাবো a is proportional to -x। যদি a is proportional to -x হয়, তাহলে f is proportional to -x হবে। যদি ওই বস্তুর উপর প্রযুক্ত বলের কারণে যদি তার এই ধরনের অবস্থা সৃষ্টি হয়, সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, তাহলে ওই বস্তু কণার গতিকে আমি সরলচন্দ্রিত স্পন্দন গতি বলবো। ওকে, এখন আমরা চলে যাব এই সরলচন্দ্রিত স্পন্দনত কণার এই যে এক্সটা দেখতে পাচ্ছি সরণ, সেই সরণের একটা মান আমরা বের করব, সমীকরণ বের করবো আমরা। ঠিক আছে, এই সমীকরণটাকে আমরা বলি যে কোনো মুহূর্তে স্পন্দনত কণার সরণ। ওকে, লেটস গো ফর দিস ক্যালকুলেশন। তাহলে এই যে সমীকরণটার কথা বলছি, এই সমীকরণটা বের করতে গেলে আমাদের প্রথমে যে সমীকরণটা বের করতে হয় সেটা হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দনত কণার ব্যবকলনীয় সমীকরণ। সরলচন্দ্রিত স্পন্দনরত কণার ব্যবকলনীয় সমীকরণ। সমীকরণটা আমরা অবশ্যই মুখস্থ করব। সেটা কি? dx²x/dt² প্লাস ω²x সমান 0। এই সমীকরণটা আমাদের বের করতে হবে, এটা অবশ্যই আমাদের জানাও থাকতে হবে। তাহলে ধরা যাক আমরা লিখব m ভরের কোনো বস্তুর উপর
এফ বল প্রয়োগ করায় সরণ এক্স হলে আমরা লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। আমরা জানি এটি স্পন্দনত কণার সরলচন্দ্র স্পন্দনের শর্ত। তাহলে আমরা পাচ্ছি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। আবার আমরা জানি এফ ইকুয়ালস টু এম ইকুয়ালস টু মাইনাস কে এক্স। আপনারা নিশ্চয়ই এই সমীকরণটা পড়েছেন। সেটা হচ্ছে কি, আমরা জানি এ সমান সমান ডিভি বাই ডিটি আর ডিডিটি অফ ভি সমান একটা ডিএক্স বাই ডিটি। সো আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। দেখেন আমরা কিন্তু একটা অংশ পেয়ে গেছি অলরেডি। তাহলে আমরা যদি এই যে এটাকে 1 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর সমীকরণের যদি এই মানটা বসাই 1 ইমপ্লাইজ, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। সরি, ওমেগা স্কোয়ার লিখলাম কেন, আরেকটু পরে ওমেগা স্কোয়ার আরেকটু পরে। এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস কে এক্স, বা আমরা লিখব ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ইকুয়াল মাইনাস কে বাই এম ইন্টু এক্স, বা আমরা লিখতে পারি, একটু উপরে যাই লিখি, এই যে সমীকরণটা বের করব, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা, ওমেগা না লিখে এখন লিখব কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল 0। এই কে এবং এম এর রেশিওটাকে কি করা হয়, ধ্রুবক ধরা হয়। এখানে লেখা হয় ওমেগা সমান রুট ওভার কে বাই এম হলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। এখানে দুইবার ব্যবকলন আছে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা একটা সমীকরণ, সেই জন্য এটাকে বলা হয় সরলচন্দ্র স্পন্দনত কণার ব্যবকলনীয় সমীকরণ। ইহাই নির্ণেয় ব্যবকলনীয় সমীকরণ। এই সমীকরণটা তোমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে, এবং এই সমীকরণটা মুখস্থ করার সাপেক্ষে তোমাদের এমসিকিউ আনসার করতে হবে। তাহলে সমীকরণটা হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। চিরাচরিত নিয়ম অনুযায়ী এটাকে আমরা বক্সের মধ্যে ঢুকায় রাখবো, ইম্পর্টেন্ট জিনিস। এখন এই সমীকরণটাকে দেখতে পাচ্ছি এখানে চলক হচ্ছে এক্স, তাহলে এটাকে সমাধান করলে আমরা পাবো এক্স এর মান। এই যে এক্স এর মান সম্বলিত যে সমীকরণটা আমরা পাবো, সেটাই হচ্ছে এই সমীকরণের সমাধান তথা যে কোনো মুহূর্তে স্পন্দনত কণার সরণের সমীকরণ। তাহলে আসি একটু আমরা লিখব ব্যবকলনীয় সমীকরণের সমাধান। তাহলে ব্যবকলনীয় সমীকরণটা কি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। খুব ভালো করে মনে থাকার কথা, কারণ এই সমীকরণটা আমি ক্লাসে খুব ভালো করে মুখস্থ করিয়েছি, তোমাদের আমার জানা আছে। এক নিঃশ্বাসে 5 বার 4 বার 6 বার এভাবে মুখস্থ করানো হয় এটা। তাহলে এটাকে আমরা এখন সলভ করব, সলিউশনের দিকে আমরা আগাবো। তাহলে সলিউশনটা আমরা কীভাবে করবো দেখি তো, আমরা কি লিখতে পারি। তো দেওয়া আছে, ধরলাম এটা দেওয়া আছে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, মাইনাস ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার পাশে নিয়ে যেতে পারি, এভাবে আমরা লিখতে পারি ওই যে আবার লিখছিলাম ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0।
আমরা জানি dx বাই dt সমান v সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, বা আমরা লিখতে পারি dv বাই dx ইন্টু dx বাই dt লেখা যায়। dx dx কাটা গেলে আবার dv বাই dt চলে আসে, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আমরা আরও লিখতে পারি এই dx বাই dt সমান তো আমরা জানি v জানি, আর dv থাকে, dx টার পাশে গুণ করে দিলাম, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স dx। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সমাকলন করব। এখানে সমাকলন করলে আমরা দেখতে পাচ্ছি এগুলো অনির্দিষ্ট যৌগজের মতো হবে। সমাকলন করে পাই, সমাকলনটা যদি করি হবে v স্কোয়ার বাই 2 ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্লাস সি। এ হচ্ছে আমাদের সমাকলনের রেজাল্ট। সরি, ইন্টিগ্রেশন করলে x ইকুয়াল x বাই 2 আসবে। ওকে, এখন আমরা এই ধ্রুবক c এর মানটা বের করব। এর ধ্রুবক c এর মান কিভাবে বের করব? আমরা যখন x সমান a, অর্থাৎ আমরা যখন সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ বিস্তর অবস্থানে চলে যাব, বস্তুটা কিন্তু স্থির হয়ে আবার নিচে আসবে, অনেকটা এরকম। এই যে উপরে গেল সাম্যাবস্থা, মানে x সমান যখন a, তখন আবার নিচে আসা, মানে এখানে বেগ v সমান 0। তাহলে আমরা লিখব যখন x সমান a তখন v সমান 0 হলে আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার a স্কোয়ার বাই 2 প্লাস c সমান 0, বা c সমান হচ্ছে ওমেগা স্কোয়ার a স্কোয়ার বাই 2। এখন আমরা যদি সেই মানটা আবার এখানে এক নঙ্গে বসিয়ে দিই c এর মানটা, তাহলে আমরা c সমান পাচ্ছি হলো v স্কোয়ার বাই 2 ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার a স্কোয়ার মাইনাস বাই 2 প্লাস ওমেগা স্কোয়ার a স্কোয়ার বাই 2। এখান থেকে যদি আমরা এখন b স্কোয়ার সমান আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিলে, সরি এখানে এটা এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস কমন নিলে এটাকে আসবে। লেখাটা আমরা লিখবো ওমেগা স্কোয়ার কমন নিই, তাহলে দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 2 কাটা যায়, বি স্কোয়ার বাই 2 সমান মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন আমরা যদি জাস্ট ভি সমান লিখি তাহলে পাচ্ছি ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বা ভি সমান জানি ডিএক্স বাই ডিটি, সো এটাকে আমরা লিখতে পারি ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল ওমেগা ইন্টু ডিটি। এখন যুগযুগকরণ করবো, এরপরে আমরা যুগযুগকরণ করলে আমরা যা পাই তা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, এই অপশন আমরা পাবো এখানে। তাহলে আমরা একটু লিখি যুগযুগকরণ করে, আমরা পাচ্ছি সাইন ইনভার্স এক্স বাই এ সমান হলো ওমেগা টি প্লাস ডেল্টা। ডেল্টা কেন? যেহেতু এটা অনির্দিষ্ট যুগজ, এক্ষেত্রে আমাদের সমাকলন করার পর একটা ধ্রুবক ইন্ট্রোডিউস করতে হয়, সুতরাং আমরা পাচ্ছি হলো এক্স বাই এ সমান ওমেগা টি প্লাস ডেল
ইহাই হচ্ছে আমাদের ব্যবকলনীয় সমীকরণের সমাধান, তথাপি স্পন্দনত কণার যে কোনো মুহূর্তে সরণের সমীকরণ। তাহলে আমরা যদি এভাবে লিখি, সরলচন্দ্রিত স্পন্দনত কণার যে কোনো মুহূর্তে সরণের সমীকরণ হচ্ছে x = a sin omega t plus del। এই সমীকরণটা তথা ব্যবকলনীয় সমীকরণ সমাধানের এটা একটা পলিসি। আরেকটা পলিসি হচ্ছে এই যে d²x/dt² plus omega square x = 0 হয়, এখানে বাম পক্ষে প্রথমে এটাকে সমাধান ধরে নিয়ে এটাকে dx/dt করব এবং d²x/dt² বের করব। বের করার পর ওই সমীকরণের বাম পক্ষে বসালে যদি ডান পক্ষ চলে আসে তাহলে আমরা বলবো ইহা ওই ব্যবকলনীয় সমীকরণের একটি সমাধান। তাহলে আমরা পেয়ে গেলাম রীতিমতো আমাদের সরণের সমীকরণ তথা x = a sin omega t plus del। আরও কিছু বিষয় আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ x = a sin omega t plus del, এটা আসলে কি? এটাকে যদি আমরা এভাবে লিখি, দেখো তো দেখি, একটু বোঝার চেষ্টা করি আসলে জিনিসটা কি। x = a sin omega t plus del মানে তো একটা থিটা। তাহলে আমরা তো জানি সাইন থিটা মানে হচ্ছে আসলে একটা রেশিও বোঝাচ্ছে। এটা সাইন থিটা মানে আমরা জানি লতি লম্ব/বাই অতিভুজ, এই আইডিয়া থেকে এটা আসে। পাশাপাশি এটা দেখতে পাচ্ছ তোমরা এখানে থিটা মানে হচ্ছে বৃত্তাকার গতি, মানে কৌণিক সরণ বা কৌণিক গতি, আর এক্স হচ্ছে কিন্তু রৈখিক গতি। তাহলে এই সমীকরণ কিন্তু রৈখিক গতি এবং কৌণিক গতির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতেছে, মানে কৌণিক সরণ এবং রৈখিক সরণের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে, যেটা আমরা এভাবে দেখাই। সাপোজ ধরো একটা বস্তু সামনের দিকে আগাচ্ছে, এখান থেকে আগাচ্ছে, তাহলে এখান থেকে আগালে এই যে গেল, ঠিক তেমনি আমি যদি এভাবে আগাই, এখানে আসা মানে এখানে আসা, এখানে আসা মানে এখানে আসা, ঠিক তেমনি আবার এখানে আসা মানে হচ্ছে এখানে আসা, আবার এখানে আসা মানে এখানে আসা। তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে কণাটা যদি এখানে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট আমি এখানে ধরতে পারি। তাহলে এটা যদি হয় আমার সর্বোচ্চ বিস্তার এ, তাহলে দেখো সর্বোচ্চ বিস্তার এ, আর যে কোনো মুহূর্তে কণাটা এখানে আসলে এটা এ, সো এটা হবে কি এক্স, এই দূরত্বটা এক্স, অর্থাৎ এক্স, এটা এ। তাহলে হলো কি বোঝা গেল, সামনের দিকে যখন একটা বস্তু বৃত্তাকার গতিতে যাইতে থাকে তার কৌণিক সরণ হয়, এই কৌণিক সরণের কারণে তার যে সর্বাধিক সরণ তথা বিস্তার ওই এবং যে কোনো মুহূর্তে সরণ এক্স, এই দুইটার মধ্যে একটা রিলেশন তথা সম্পর্ক স্থাপন করে সমীকরণটা। অর্থাৎ এই এক্সটা সর্বাধিক সরণের কত ভাগ। আমরা জানি সাইন যদি 0 হয়, সাইন 0 মান 0, সাইন 30 হলে 0.5 মানে 50 ভাগ, এক্স হবে এর 50 ভাগ 30 হলে, 45 হলে হবে 0.75 অর্থাৎ 75 ভাগ, আর 60 হলে হবে হচ্ছে 0.87 অর্থাৎ এক্স হবে এর 87 ভাগ। এভাবে যখন 90-তে চলে যাবে তখন আমরা জানবো যে এক্স মানে 90-তে মানে আসা মানে কি এখানে আসা, অর্থাৎ এ এবং এক্স পরস্পর সমান হয়ে যাবে। তাহলে এই সমীকরণটা খুবই তাৎপর্যপূর্ণ এবং দেখতেই পাচ্ছ এখানে সরলচন্দ্রিত স্পন্দন গতি দিয়ে দেখাচ্ছি, যেটা তরঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ। সো তরঙ্গের সমীকরণগুলো প্রতিপাদন এবং ব্যাখ্যায় আমাদের এই x = a sin omega t plus delta খুব কার্যকর ভূমিকা রাখবে। তোমরা যারা ইতিমধ্যে যেহেতু সেকেন্ড ইয়ারে তোমরা ইতিমধ্যে এগুলো জানো, স্টাডি করেছো, তাগুলো এখন তোমরা এগুলোর মধ্যে একটা কোরিলেশন খুঁজে পাচ্ছ আশা করি। আচ্ছা গেল, তাহলে আমরা এখন লিখব এক্স হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দনত কণার যে কোনো মুহূর্তে সরণের সমীকরণ। সরণ জানার পর স্বাভাবিকভাবে আমাদের জানতে ইচ্ছে করে সরলচন্দ্রিত স্পন্দনত কণার বেগ কত, ত্বরণ কত, সর্বোচ্চ বেগ কত, সর্বনিম্ন বেগ কত, তার গতিশক্তি কত, বিভব শক্তি কত, মোট শক্তি কত, এই ধরনের প্রশ্নগুলো দাঁড়িয়ে যায়। এখন আমরা সেগুলা দিকে আগাবো। প্রথমেই আমরা দেখব বেগ।
বেগ মানেই তোমরা জানো v সমান dx বাই dt। সরল চন্দিত v সমান dx by dt, that means আমরা যে ddt of a sin omega t plus delta পেয়েছি, এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা যা মান পাবো তাই হচ্ছে বেগের সমীকরণ। আমরা লিখি, এবারে নিয়ে আসি, আমরা জানি সাইনকে করলে কজ হবে, কজ ওমেগা টি প্লাস ডেল, চলক হচ্ছে এখানে টি, আর আমরা এখানে কিন্তু টি নাই, টি ছাড়া অন্য কিছু থাকার কারণে এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। আমরা জানি ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে ওমেগা বাইরে নিয়ে আসবো, ডিটি বাই ডিটি 1, ডেলকে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, দ্যাট মিনস ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল। এটাই হচ্ছে বেগের সমীকরণ। কিন্তু আরও লিখতে পারি, আমরা কস সমান লিখতে পারি, আমরা জানি কস থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সো 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। আবার লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি হলো ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই সমীকরণটা আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য বেশি লাগে, ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে এই সমীকরণটা বেশি লাগে। v সমান ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমি এমপি লিখছি, এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট না, এমপি মানে হচ্ছে কি ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে এই সমীকরণটা আমাদের বেশি লাগে। তো এনিওয়ে যদি আমরা ওমেগা জানি, তাহলে এ যদি জানা থাকে এক্স জানা থাকে, আমি ভি বের করতে পারি। ওমেগা বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে, ওমেগা সমান এভাবে বলতে পারে 2 পাই বাই টি, বলতে পারে টি মানে পর্যায়কাল, পর্যায়কাল সরাসরি দা দিয়ে অন্যভাবে দিতে পারে, যেমন বলতে পারে যে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ অবস্থানে পৌঁছাইতে সময় লাগে, ওটা দেওয়া আছে, তাহলে পর্যায়কাল কত, ওই সময়টাকে 4 দ্বিগুণ করলে আমরা জানি পর্যায়কাল পাওয়া যায়। এইভাবে আমরা মূলত আস্তে আস্তে সলভ করবো ইনশাআল্লাহ। দেখো তাহলে আমরা ভি সমান পেলাম হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমাদের ভি ম্যাক্স ভি মিনিমাম কখন হয় সেগুলো একটু দেখব। বেগের মান সর্বোচ্চ কখন হবে, সর্বনিম্ন কখন হবে, এগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে ভি ম্যাক্স লাগার আগে ভি সমীকরণ একটু পাশে লিখি, ওমেগা ইন্টু ভি সমান ওমেগা ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি এর মান সর্বোচ্চ হবে যদি এক্স সমান 0 হয়, তাহলে দাঁড়াচ্ছে তখন ওমেগা এ দাঁড়াচ্ছে। তাহলে যদি কি হয় এক্স সমান 0 হয়, অর্থাৎ এক্স সমান 0 মানে কোথায় বোঝাচ্ছে, সাম্য অবস্থায়। এরপরে ভি মিনিমাম হবে যদি পুরোটা 0 হয়, ভি 0 হইলে আর কি, ভি 0 হওয়া কার উপর ডিপেন্ড করতেছে, এক্স এর মান যদি এ হয়, তাহলে দেখব যদি এক্স সমান এ হয় অর্থাৎ বিস্তার অবস্থানে ভি সমান মিনিমাম হবে এবং 0। খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে, বিশেষ করে এই জিনিসটা প্রয়োগ বেশি। কারণ একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে বি ম্যাক্স যদি কোনো কারণে টেকনিক্যালি বি ম্যাক্স বলেই ফেলে, তখন কিন্তু আর এক্স দেওয়া থাকবে না। তো তুমি যদি এই সমীকরণটা জানা না থাকে আর ওই সমীকরণ কাজে লাগাইতে চাও, আর যদি সারা বাংলাদেশ পুরো প্রশ্নের মধ্যে যদি এক্স খুঁজাখুঁজি করো, তাহলে আসলে কোনো লাভ হবে না। আচ্ছা, তাহলে আমরা এখন সহজ নীতি স্পন্দনত করার যে কোনো মুহূর্তে বেগ পেলাম, এটা যে কোনো মুহূর্তে বেগ,
অনুরূপ আমরা এখন সরলচন্দ্রিত স্পন্দনত কণার যে কোনো মুহূর্তে ত্বরণ বের করব। তাহলে এর আগেরটাকে যদি আমি 2 নাম্বার দিয়ে আগেরটাকে এটাকে আমি 3 নাম্বার লিখতে পারি। লিখলাম ত্বরণ এ সমান আমি জানি ডিভি বাই আবার ডিটি, মানে ডিভি কে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাচ্ছি, ত্বরণ পেয়ে যাব। আবার ত্বরণ এ সমান আমরা সবাই জানি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, সরাসরি এক্স থেকে আসে। কিন্তু আমরা এখানে না গিয়ে কিছুক্ষণ আগে যেহেতু আমরা বেগের সমীকরণ বের করছি ওটা একটু লেখার চেষ্টা করি। ডিডিটি অফ আমরা লিখবো ওমেগা এ কস ওমেগা টি প্লাস টেল। তাহলে ডিফারেন্সিয়েট করলে ওমেগা এ বাইরে নিয়ে আসবো, কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হবে, এবং এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে আরেকটা ওমেগা আসবে, মানে আসবে হলো ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস টেল। যেহেতু এ সাইন ওমেগা টি সমান আমরা জানি এক্স, তাহলে আমি লিখতে পারি ওমেগা স্কোয়ার এক্স। এটাই হলো আমাদের ত্বরণের সমীকরণ। এখানে ওমেগা স্কোয়ারকে ধ্রুবক ধরে আমরা এই প্রপোর্শনাল টু মাইনাস এক্স লিখতে পারি, তাহলে অনেকটা মিলে যায়, যেটা হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দনত কণার শর্ত ছিল। এই সরলচন্দ্রিত স্পন্দনরত স্পন্দন গতির শর্ত ছিল এইচ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে আমরা এটা পেলাম। এখন এটা কখন ম্যাক্সিমাম হয় কখন মিনিমাম হয় সেটা আমরা করব। তাহলে দেখি একটু এ কখন ম্যাক্সিমাম হয়। তো এই ম্যাক্সিমাম মানে কি, সর্বোচ্চ হইতে হবে। এর মান ডিপেন্ড করতেছে এক্স এর উপরে, চলক এক্স এর উপরে। এক্স এর মান ম্যাক্সিমাম হলেই এর মান ম্যাক্সিমাম হলো। অর্থাৎ কি হয়, যদি এক্স সমান এ হয়, অর্থাৎ কোথায়, বিস্তার অবস্থানে, তাহলে এম এক্স সমান আমরা লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার এ। আবার এ মিনিমাম হবে মানে এর মান 0 হবে। 0 হইতে হলেও তো এক্স এর উপর ডিপেন্ড করে 0 হইতে হবে, মানে এক্স এর মান যদি 0 হয় তাহলে এ 0 হচ্ছে। তাহলে এ মিনিমাম সমান আমরা লিখতে পারি 0 কখন, যদি এক্স সমান 0, অর্থাৎ কোথায়, সাম্য অবস্থায়। এই হলো আমাদের সরলচন্দ্রিত স্পন্দনত কণার ত্বরণের সমীকরণ। ত্বরণের সমীকরণ জানার পর এ পর্যায়ে আমরা দেখব সরলচন্দ্রিত স্পন্দনত কণার গতিশক্তি এবং বিভব শক্তি সমীকরণ। আমরা জানি সহস্পন্দ কণার যে কোনো মুহূর্তে গতিশক্তির সমীকরণ ছোটবেলা থেকে যেটা পড়ে আসছে সেটা কি ইকে সমান হাফ এম বি স্কোয়ার। এই হলো আমাদের সমীকরণ। তাহলে ভি সমান আমরা অলরেডি জানি, তাহলে আমি লিখতে পারি এম ভি মানে কি ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল। তাহলে এখান থেকে পাচ্ছি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। ওকে, আবার এম ওমেগা স্কোয়ার সমান চাইলে আমি কেবল লিখতে পারি হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। As you know, ওমেগা সমান √k by m, সো স্কোয়ার করে কোনাকুনি গুণ করলে কে সমান ওমেগা স্কোয়ার m বের হবে। তাহলে আমি গতিশক্তি পেয়ে গেলাম। গতিশক্তির তো আরেকটা সমীকরণ আমি জানি, এটাকে আমি আবার লিখতে পারি এভাবে, ই কে সমান হাফ এম ভি সমান, মনে আছে আমরা ভি সমান কি লিখছিলাম, ওমেগা ইন্টু √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি যদি সেটাকে ফলো করি তাহলে লিখতে পারি এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
গাণিতিক সমস্যা সমাধান করতে আমাদের এই সমীকরণটা বেশি লাগে। গাণিতিক সমস্যা সমাধান করতে আমাদের এই সমীকরণটা বেশি লাগে। থিওরিটিক্যাল বিভিন্ন প্রমাণের জন্য আমাদের এই সমীকরণটাও বেশি লাগে। ওকে, তাহলে আমরা সরলচন্দ্র স্পন্দনত কণার গতিশক্তির কি পেয়ে গেলাম, সমীকরণ পেয়ে গেলাম। এই পর্যায়ে আমরা দেখব বিভব শক্তি সমীকরণটা কেমন। যে কোনো মুহূর্তে বিভব শক্তি, বিভব শক্তি, আর বিভব শক্তি তো ইকে নয়, বিভব শক্তিকে আমরা অলওয়েজ ইপি দ্বারা লিখি। ওকে, তাহলে আমরা যদি লিখি ইপি সমান হাফ এম ইপি সমান হচ্ছে আমাদের বের করতে হবে ইপি সমান, কারণ ইপি সমান কৃতকাজ। ইপি সমান লিখতে পারি কৃতকাজ, ইপি সমান লিখব কৃতকাজ। তাহলে কৃতকাজটা বের করতে হবে আমাদের, কৃতকাজটা আমাদের বের করতে হবে। একটু এই জিনিসটা একটু আমি বলবো ভালো করে বোঝার জন্য, খুবই ইম্পর্টেন্ট। তবে আমরা জানি এফ সমান মাইনাস কে এক্স, এটা স্পন্দনত কণার নিজস্ব বল। তাহলে এটা সরণের উল্টো দিকে ক্রিয়া করে। তাহলে এর বিপরীতে যদি আমি সরণ ঘটাতে চাই, তাহলে আমাকে এফ প্রাইম বল নিজের থেকে প্রয়োগ করতে হবে, এবং যেটা হবে স্পন্দনত কণার নিজস্ব বলের উল্টো দিকে, মানে এফ সমান কে এক্স হবে। তাহলে আমি যদি ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে চাই, তাহলে কি লিখবো, এফ প্রাইম ডিএক্স। এটাই তো কৃতকাজ, এটাই হচ্ছে আমার কি কৃতকাজ। তাহলে আমি লিখবো 0 to, আচ্ছা একটু পরে 0 to একটু পরে, এরপরে এফ প্রাইম সমান আমরা তাহলে জানি কে এক্স ডিএক্স, আর লিমিট হচ্ছে 0 to x। আর এটা ইন্টিগ্রেশন করলে আমি জানি কেটা বাইরে নিয়ে আসলে এটা হবে x স্কোয়ার বাই 2 0 to x, মানে হাফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ তাহলে ইপি সমান আমার দাঁড়াচ্ছে, কে এর মান যদি আমি বসাই দিই, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস টেল, বা দাঁড়াচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমাদের এই সমীকরণটা বেশি লাগে। তাহলে সরলচন্দ্রিত স্পন্দনত কণার যে কোনো মুহূর্তে বিভব শক্তি পেয়ে গেলাম। তাহলে আমরা কয়টা পেলাম, মোটামুটি এটাকে আমি যদি 5 নাম্বার লিখি, 5 নাম্বার হবে, মোটামুটি 5টা সমীকরণ আমরা একটু এভাবে বলার প্র্যাকটিস করবো। সেটা হচ্ছে কিরকম, আমরা বলবো সরলচন্দ্রিত স্পন্দনত কণার যে কোনো মুহূর্তে সরণের সমীকরণ এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আমি পরে লিখবো 2 নম্বরে সরলচন্দ্রিত স্পন্দনত কণার যে কোনো মুহূর্তে বেগ ভি সমান ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল সমান ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভি ম্যাক্স সমান ওমেগা এ, ভি মিনিমাম সমান 0। কখন মনে রাখতে হবে। 4 নম্বরে লিখবো আমরা সরলচন্দ্রিত স্পন্দনত কণা, 4 নম্বর না সরি 3 নম্বরে সরলচন্দ্রিত স্পন্দনত কণার যে কোনো মুহূর্তের ত্বরণ এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এ ম্যাক্সিমাম মানে মাইনাস ওমেগা স্কোয়ার এ, এ মিনিমাম হচ্ছে 0। অনুরূপভাবে 4 নম্বরে আমরা গিয়ে বলবো সরলচন্দ্রিত স্পন্দনত কণার যে কোনো মুহূর্তে গতিশক্তি ইকে সমান হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল সমান হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, और হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এরপরে আমরা 5 নম্বরে গিয়ে লিখব সরলচন্দ্রিত স্পন্দনত কণার যে কোনো মুহূর্তে বিভব শক্তি ইপি সমান হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, যেহেতু হাফ কে এক্স স্কোয়ার। এরপরে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এইভাবে এই সমীকরণগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো আয়ত্ত করার পর আমরা চলে যাব সরলচন্দ্রিত স্পন্দনত কণার 6 নম্বর। যে কোনো মুহূর্তে মোট শক্তি,
মোট শক্তি মানে তোমরা বুঝতেই পারছো, গতিশক্তি প্লাস বিভব শক্তি। দুভাবে করতে পারি আমি যদি এভাবে চিন্তা করি, ওই যে যেভাবে লিখছেন হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার, কসটা লিখে আগে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, আচ্ছা একেবারে নিয়ে ফেলি কমন, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, তাহলে এটা মানে 1, সো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার পেয়ে গেল। এটা হচ্ছে আমার সরল চুম্বী স্পন্দনত কণার মোট শক্তি। আমি লিখতে পারি হাফ কে এ স্কোয়ার, বা লিখতে পারি ই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। সরল চুম্বী স্পন্দনত কণার যে কোনো মুহূর্তে মোট শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। ওকে, এই সমীকরণগুলো আমাদের যদি ভালো করে আয়ত্ত করা না যায় তাহলে নানান ধরনের জটিলতায় পড়তে হবে আমাদের। এখন আসি আমরা লেখচিত্র অঙ্কন করবো একটা। সময় ভার্সেস তোমার ই গতিশক্তি অর্থাৎ ইকে প্লাস ইপি লেখচিত্র আমরা দেখব। এই লেখচিত্রটা নিশ্চয়ই জানো, এখানে আমরা এক্স অক্ষ বরাবর সময় নিব, ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে কি মোট শক্তি, মানে স্পন্দনত কণার শক্তি, এটা আমরা নিব। তাহলে আমরা তো জানি ইকে সমান হচ্ছে কি হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ধরবো আমরা ধরলাম একদম ঠিক মাঝখান থেকে শুরু করছি, প্লাস ডেল মানে একটু সামনে পিছিয়ে বোঝাই। ইপি সমান আমরা লিখবো হাফ কে স্কোয়ার অজ স্কোয়ার ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা একটু দেখব কয়েকটা অবস্থানের জন্য, যেমন টি সমান 0 হলে, টি সমান t/2 হলে, সরি t/4 হলে, টি সমান t/2 হলে, টি সমান 3t/4 হলে, টি সমান বড় হাতের টি হলে। এই কটা অবস্থান, 1 2 3 4 5টা অবস্থানের জন্য আমরা দুটো বের করে একটা প্লট গ্রাফ অঙ্কন করব। তাহলে প্রথমে আসি সাইন টি সমান যখন 0 হবে তাহলে সাইন 0 সমান 0 মানে ই কে 0। তাহলে দেখো আমি ই কে 0টাকে কালো দিয়ে ভরাট করব। ই কে হচ্ছে ই কে কালো, আর ইপি হচ্ছে কি গ্রিন। তাহলে প্রথমটা আমি পেয়ে গেলাম ইকে কালো। আচ্ছা ওকে, ইকে যখন কালো তখন দেখি ইপি কত, cos 0 সমান 0 হাফ কে স্কোয়ার মানে ম্যাক্সিমাম। তাহলে এতটুকু যদি আমি হাফ কে স্কোয়ার ধরি তাহলে এই পয়েন্টটার উপরে এখানে আমি দেখতে পাচ্ছি আমার হচ্ছে হলো ইপি। আবার আসি যখন টি সমান t/4, t/4 হলে সাইন ওমেগা t/4, সাইন ওমেগা টি সমান 2π। একটু পাশে দেখাই, যেমন সাইন ওমেগা t/4, ওমেগা টি সমান 2π, তাহলে সাইন π/2 হয়। সাইন π/2 কত, সাইন 90, সাইন 90 মানে কত 1, 1 কে স্কোয়ার করলে 1 হয়ে যায়। অর্থাৎ যখন টি সমান t/4 তখন ই কে হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ ই কে ম্যাক্সিমাম, ই কে হাফ কে স্কোয়ার হবে। তাহলে আমি এই বিন্দুটা আমি ফিল করলাম ইকের জন্য। আর যখন cos ওমেগা t/4 মানে cos 2π/4 মানে cos π/2, cos π/2 সমান 0, 0 স্কোয়ার করলে 0 মানে হাফ কে স্কোয়ার, ইপি সমান 0। এইভাবে অল্টারনেট একটা ম্যাক্সিমাম হলে আরেকটা মিনিমাম, একটা ম্যাক্সিমাম হলে একটা মিনিমাম। তাহলে এখানে যদি ইপি হয় আবার এখানে হবে ইপি ম্যাক্সিমাম, আর কালোটা হবে হলো
আবার এখানে হবে হচ্ছে ম্যাক্সিমাম, এবং এটা হবে হলো কালো, এটা হবে হলো কালো। ওকে, তাহলে আমরা যদি এখন কি করি, লেখচিত্র অঙ্কন করে ফেলি, তাহলে কি হবে, ধরলাম আমি এটা ইপির জন্য আঁকতেছি। দিস ইজ ফর, আমরা জানি ইকে কালো, আর এটা হচ্ছে ইপির জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টে সকল শক্তি হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তি হচ্ছে শূন্য, অর্থাৎ সাম্যাবস্থায় সকল শক্তি হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি শূন্য। এইভাবে এই বিষয়গুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। এটাকে আমরা বলবো ই ভার্সেস সময় ভার্সেস ই কার্ভ বা লেখচিত্র। এই